নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব অর্থবর্ষের অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ারের প্রথম মাস এপ্রিল মাস। এই এপ্রিল মাসটিতে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব তাদের জীবনকে প্রভাবিত করতে চলেছে, পুরো একদম ছক ধরে আমি ক্ল্যারিফাই করব, বিশ্লেষণ করব, এক্সপ্লেইন করব। এখন মাথায় রাখার প্রয়োজন আছে, আজকের আমার এই আলোচনাটা কিন্তু পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। কেন? প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্মছক আলাদা। জন্মছক দ্বারা ক্যালকুলেট করে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় তাহলে সেটাও আলাদা। প্রত্যেকটা মানুষ যখন আলাদা তখন কালপুরুষ ছক আলাদা। আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকছে না, তখন একমাত্র চোখের কর্নিয়া দ্বারা যে কালপুরুষ ছক ক্রিয়েট করতে হয় তাহলে সেটা আলাদা হয়ে যাচ্ছে। সুতরাং স্পেসিফিক ভাবে প্রেডিকশন করা আমার পক্ষে সম্ভব নয়। এখন যদি আপনাদের মনে হয় স্পেসিফিক ভাবে আপনারা আপনার সম্পর্কে জানতে চান, প্রেডিকশন করাতে চান, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। শুধু মুখেই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তারপরে বললো হাত দেখাও, তা যেন না হয়। কেননা হাতের রেখা নার্ভের দ্বারা সৃষ্টি হয়, অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। তাহলে সত্যিকারের সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়াটাই উচিত। এবার আপনি যাকে ভালো মনে করবেন সেটাই করবেন। যদি আপনি আমার কাছে আসেন তাহলে প্রথমে মাথায় রাখার প্রয়োজন আছে, আমি সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, আমি পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন তারা কখনো আমার কাছে আসবেন না। তারা কোনো তার ছেলেকে মেয়েকে নিয়ে আসছেন, আসবেন না। ওয়াইফকে নিয়ে আসছেন, হাজবেন্ডকে নিয়ে আসছেন, আসবেন না। চেম্বারে ঢোকার সময় তো আমি আংটিগুলো খুলে নিচ্ছি, কখনো চিটিং কেস করবেন না, আমি পছন্দ করি না। পরিষ্কার, পশ্চিমবঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ টেরিফিক অ্যাস্ট্রোলজার রয়েছে, তাদের কাছে যাবেন। কিন্তু আমার কাছে যদি আসতে হয় এই নিয়ম পালন করা বাধ্যতামূলক। আমার চেম্বার ফিস কিন্তু ৩,০০০ টাকা এবং আমার অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু ৫,০০০ টাকা। অনেক বেশি। কেন আপনি খরচা করবেন? খরচা করবেন না আপনি যদি ভীষণ সিরিয়াস হন, কেননা জীবনে রিটেক করার কোনো জায়গা নেই। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, অ্যাকচুয়ালি একজন অ্যাস্ট্রোলজারেরই কাজ, তবুও সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাজ কি? তিনি কিন্তু সমাজ সংস্কারক নয়, তিনি প্রেডিক্টর। আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার কিন্তু প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভ সাইডটাকে নিয়ে আলোচনা করবেন, তার কারণ নেগেটিভ সাইডটার রেকটিফিকেশন প্রয়োজন। আপনি শুনলেন, বাড়ি চলে গেলেন, কখনো আমার কাছে আসবেন না, কখনো আমার কাছে আসবেন না। বারবার ধরে বলছি, টেরিফিক অ্যাস্ট্রোলজার রয়েছে, তাদের কাছে যাবেন। আমার কাছে আসতে গেলে এতটাই সিরিয়াস হয়ে আসতে হবে যে আমি আমার নেগেটিভিটি শুনলাম, তারপর বাই হুক বাই ক্রুক ঘটি বাটি বিক্রি করে হলেও আমি নেগেটিভিটিকে অফ করব। তার কারণ জীবনের সাথে কম্প্রোমাইজ কখনো করা উচিত নয়। আজকে দূর শুনলাম, তারপরে আবার নিজের কাজ করলাম, ও আমার ঈশ্বর আছে, ভগবান আছে, আল্লাহ আছে, গড আছে। পরে দেখা গেল এক্সট্রিম লেভেলে সেই নেগেটিভিটি বাড়তে শুরু করলো, তখন আপনি কি করবেন? তাই জন্য আমার অন্তত নিয়ম, এবার কে কি কার কি মত সেটা পরের ব্যাপার। আমার কাছে যদি আসেন তাহলে একদম একদম অত্যধিক কিন্তু সিরিয়াস হয়ে আসতে হবে। আমি আমার নেগেটিভিটিটা শুনবো এবং তারপর কিন্তু বাই হুক বাই ক্রুক যেভাবেই হোক সেই নেগেটিভিটিকে অফ করবো। তা না হলে আমার কাছে আসবেন না বা আমাকে দিয়ে অনলাইন প্রেডিকশন করাবেন না। কেমন? এটা আমার নিয়ম। আর আরেকটা কথা আমি আগেও যেটা বললাম বোধহয়,
যে হাতের মধ্যে জেমস্টোন পরে থাকলে, এটা কিন্তু আমার নিয়ম। জেমস্টোন রেমেডি কি রেমেডি নয় সেটা তো পরের ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। আমার নিয়ম, আমি হাতের মধ্যে জেমস্টোন পরে আছি, আমি আমার সন্তানকে নিয়ে আসছি, কখনো নয়, কখনো। এটা কিন্তু আমি একদম হাত জড়ো করে বলছি, কখনো নয়, কখনো নয়। চেম্বারে ডিস্টারবেন্স ক্রিয়েট করবেন না, কখনো নয়। আপনার সন্তানকে আপনি আপনার, আর আরেকটা জিনিস, কেউ যখন আমার কাছে আসবে তখন আমার প্রেডিকশন গুলো, সেটা যে কোনো প্রেডিকশন ভালো মতন শোনা প্রয়োজন। তার কারণ কেউ যখন আমার কাছে আসছে তখন কিন্তু আমি তার ছক ক্রিয়েট করে আমি বিশ্লেষণ করি। এবার আমার অনুষ্ঠান দেখে যদি না আসে তাহলে তারা কিন্তু সম্পূর্ণ অন্যভাবে বসে থাকে। আমি চাকরির জন্য এসেছি, কখন চাকরি পাবো সেটা হয়তো স্যার বলবেন, কেন তুমি চাকরিটা পাচ্ছ না, গ্রহগত অবস্থান, হ্যাঁ, সেগুলো আমি বিশ্লেষণ করি। আমার অনুষ্ঠান না শুনে বা না দেখে এলে তাহলে তারা চুপচাপ বসে শুধু আমার মুখের দিকে তাকিয়ে থাকে, আর আমার কাল ঘাম ছুটে যায়। কেননা প্রত্যেককে, এটা কিন্তু যারা আমার চেম্বারে এসছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, সকাল 10টার সময় যে মানুষটাকে যেভাবে বোঝাচ্ছি, রাত 10টার সময়ও সেই মানুষটাকে সেরকম ভাবেই কিন্তু আমি বোঝাই। এটা আমার নীতি রীতির মধ্যে পড়ে, সততার মধ্যে পড়ে। তাই জন্য আমাকে জেনে, আমাকে বুঝে যদি মনে হয় আমার কাছে আসবেন তাহলে আসবেন, এবং সিরিয়াস হয়ে তবেই আসবেন। তা না হলে ফিসটা অহেতুক নষ্ট করবেন কেন? 3000 টাকা মানে কি কম? প্রচুর। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে এই যে 1 নাম্বার এবং এই যে 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সে কিন্তু 12 নাম্বার ঘরকেও হিট করছে, এবং 12 নাম্বার ঘরের যে মঙ্গলের অবস্থান সে কিন্তু বুধকেও হিট করছে। তাহলে এখন মাথায় রাখার প্রয়োজন আছে, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার প্রচুর জ্ঞান, আমার, বা দেখা যাচ্ছে মারাত্মক কর্ম করার জন্য আমি একদম প্রস্তুত হয়ে রয়েছি। অনেক সময় কিন্তু অপাত্রে জ্ঞানটা দিয়ে দিচ্ছি না তো, অনেক সময় কিন্তু আমার যে প্রচুর পরিশ্রম করতে পারি সেই পরিশ্রমটা নষ্ট করে ফেলছি না তো, ভুল পথে পরিচালিত করছি না তো, এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। আমি একটা বেসরকারি কোম্পানিতে কাজ করি, এক্সট্রিমলি সরি টু সে, আমাকে কিন্তু মানে যদি মনে হয় আমি ভুল বলছি নিজ গুণে ক্ষমা করে দেবেন। বেসরকারি চাকরি বলতে আমি জানি অনেক ভালো ভালো চাকরি হয়, কিন্তু এমন অনেক জায়গা, সেটা আমার জীবনেও ঘটেছিল। সকাল 9টার সময় বেরোচ্ছি, রাত 10টার সময় আসছি, প্রচুর পরিশ্রম করছি, মাস গেলে 10,000 15,000 টাকা পাচ্ছি, এবং দেখা যাচ্ছে আমি এরকম কাজ কিন্তু প্রায় 5 বছর 7 বছর 10 বছর 12 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এমন নয় সূচনাতে তা নয়। তাহলে আমার কি হয়ে যাচ্ছে, যখন ওখানে আমি এতগুলো বছর দিয়ে দিলাম, সেখান থেকে বেরোবার ক্ষমতা আমার নেই। বেরোলে যদি কাজ না পাই, বয়সও তো বেড়েছে, তাহলে বেরোলে পরে যদি আরো খারাপ কাজ পাই, এই জায়গাটা মানুষের মধ্যে মারাত্মক রয়েছে। তাহলে দেখা যাচ্ছে আমি আমার কর্মের জায়গায় বা এমন একটা বিজনেস করছি যে বিজনেসটা সঠিক মতন আমাকে আউটপুট দিতে পারছে না, বিজনেসটা করেই যাচ্ছি, ওখান থেকে আমি 2,000-3,000 টাকা লাভ তো করছি, তাতেই আমার হয়ে যাচ্ছে। আর তাছাড়া রোলিং বিজনেস। তাহলে এই যে কর্মের জায়গায় এই যে আমার শ্রমটাকে আমি অপচয় করছি, এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমার শ্রমটাকে, এবং আমার বুদ্ধিটা সেক্ষেত্রে কি হচ্ছে, কেন্দ্রিক মানে একটা গণ্ডির মধ্যে কিন্তু আবদ্ধ হয়ে যাচ্ছে। তার কারণ আমি তার বাইরে যেতে পারছি না, তার কারণ সিকিউর লাইফ, তবে খেয়ে পরে ডাল ভাত খেয়ে মোটামুটি তো চলে যাচ্ছে। আমি যদি এখন মাসে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখের জন্য ঝাঁপাই, যদি ফ্লপ খেয়ে যাই, প্রচুর বিজনেসম্যান এই টেন্ডেন্সি রয়েছে। তার ফলে কি হয়ে যাচ্ছে, আমার কিন্তু দেখা যাচ্ছে বিজনেস করার ব্রেনটা রয়েছে, কিন্তু সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি না, সেটাকে আমি একটা অবস্থানের মধ্যে কিন্তু সেই জায়গাটায় স্ট্যাক করে দিলাম সিকিউর লাইফ লিড করার জন্য। এটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি খুব ভালো মতন
শুক্রের যে অবস্থানটাকে লক্ষ্য করি, তাহলে সেই শুক্রের অবস্থানের রিফ্লেকশন শনি কিন্তু অত্যন্ত উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে আমার যে মানে কালপুরুষ যে ছকটা রয়েছে, সেই ছকের মধ্যে শুক্রের অবস্থান অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে। তাহলে সেকেন্ড হাউস প্রভাবিত হচ্ছে, অর্থনৈতিক জায়গা। প্রথমত অর্থনৈতিক জায়গাটা মারাত্মক পজিটিভ ভাবে কিন্তু ইনক্রিজ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমার কথা হচ্ছে আমি বৃষ রাশির জাতক বা জাতিকা। এবার দেখা যাচ্ছে আমি 10,000 টাকার একটা কাজ করছি, তাহলে আমার পজিটিভ সময়টাকে আমি তো ব্যবহার করছি না, তাহলে তো আমি 10,000 টাকাই পাবো। এটাও তো মাথায় রাখার প্রয়োজন আছে। যে স্যার বললেন যে অর্থনৈতিক জায়গাটা ইনক্রিজ করছে, কিন্তু ইনক্রিজ করার জন্য যে চ্যালেঞ্জ নেওয়া বা বৃহত্তর জগতে নিজেকে ইমপ্লিমেন্ট করা, সেই জায়গাটা কিন্তু আমি করছি না। যখন আমি করছি না, 10,000 টাকার কাজটাই যখন আমি করে যাচ্ছি, তখন কি হচ্ছে, আমার একজন স্টুডেন্ট ছিল, সে বৃষ রাশি কিনা জানি না, আমি একটা নর্মালি বলছি, সে রান্নার কাজ করত, প্রচন্ড শ্রদ্ধা ভালোবাসা, পিতা বলে ডাকে আমাকে, সে রান্নার কাজ করত। সে রান্নার কাজটা করে সে 5 থেকে 10,000 টাকা, বোধহয় তাও নয়, তবু আমি বললাম 10,000 টাকা পেত। এবং সে দক্ষিণ দিকে আমার একটা ফটো টাঙিয়ে রেখে দিয়েছে, আমার ফটোর দিকে তাকিয়ে নিজে কাঁদতে কাঁদতে মনের দুঃখের কথা বলতো। যদি কারোর মনে হয় যে আমি মিথ্যে কথা বলছি, অবশ্যই আমাকে জানাবেন, আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিতে পারি, এবং সে যে এই কথাগুলো নিজে বলেছে সেই প্রমাণটুকু আমার কাছে রয়েছে। এখন তারপর সে আমার কাছে এলো, খুব ইম্পর্টেন্ট কিন্তু, এবং সে কিন্তু মাত্র 5-10 হাজার টাকা ইনকাম করত। ফরিয়াপুকুরের চেম্বারে আমার কাছে এসছিল, একদিন পর বহরমপুরের চেম্বার ছিল, সে কিন্তু এখান থেকে ফরিয়াপুকুরে এসে বহরমপুরে একদিনের মধ্যেই কিন্তু, আমার রেমেডি কস্ট খুব একটা কম নয়, সে কিন্তু ওখান থেকে রেমেডি নিয়ে এসেছিল, যদিও বেশ অনেক মাসই হলো। তার কিন্তু কর্মের জায়গাটা কোনো কমতি ছিল না। ভালো করে লক্ষ্য করার প্রয়োজন আছে। প্রথমত, যেহেতু এই যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, এবং এই যে গ্রহের দ্বারা আমরা চালিত পরিচালিত হই, তাহলে তাই জন্য কি সে সেই রিস্কের জায়গা, অপরচুনিটির জায়গা, একটা ড্রেনের মধ্যে ব্লক হয়ে রয়েছে, তাই ময়লাগুলো গিয়ে স্ট্যাগ হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, বিফলতার জায়গা সৃষ্টি হয়েছিল। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর শুধুমাত্র সে নয় কিন্তু, কেননা ভাইব্রেশন বড় মারাত্মক জিনিস, ভাইব্রেশন বড় মারাত্মক জিনিস। এখন সে 50,000 টাকার উপর ইনকাম করে। প্রত্যেকদিন আমাকে সে যে রান্না করছে, এই করছে, তার ভিডিওগুলো পাঠায়। 50,000 টাকার উপর ইনকাম করে। তার যে সন্তান, সেই সন্তানও কিন্তু এখন অতটা ইনকাম না করলেও মোটামুটি ভালো ইনকাম করে। তার স্ত্রী, সেও কিন্তু প্রত্যেকেই রান্নার কাজেই যুক্ত, সেও কিন্তু এখন প্রচুর অপরচুনিটিতে, আলটিমেট মাস গেলে প্রায় 80 থেকে 1 লক্ষ টাকা তাদের ইনকাম। ছেলেটা টেরিফিক পরিশ্রম করে, টেরিফিক, মানে ওকে দেখে এমন মনে হয় ওর যে অত বড় বাচ্চা রয়েছে, ছেলে রয়েছে, এখন ছেলেটাও খুব একটা বাচ্চা নয়, আবার স্ত্রী রয়েছে, মনে হয় না। তাহলে এটাই হচ্ছে ব্যাপার, কেন নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন এবং প্রবল কর্মের প্রয়োজন, প্রবল কর্মের প্রয়োজন। কেননা যখনই রেমিডি হিট করলো এবং প্রবল কর্ম করছি, অপরচুনিটি আপনা আপ কিন্তু বেরিয়ে আসবে। অনেকে আছে রেমিডি ইমপ্লিমেন্ট করে ঘরের মধ্যে বসে রয়েছি, তা কিন্তু নয়। আমি কোনোদিন ছেলেটাকে আপনাদের সামনে নিয়ে আসবো, টেরিফিক পরিশ্রম এবং কোনো কথা নয়, সে পুরো স্যারেন্ডার করে রেমেডি ইমপ্লিমেন্ট করার পর কর্ম 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 এবং কর্ম। কোনো স্যার এইটা হলে এইটা হবে, ওইটা হলে ওইটা হবে, ওইটা হলে ওইটা হবে, যারা বেশি প্রশ্ন করে ভেতর ফাঁপা, জীবনে সফল হতে পারে না। একটা প্রশ্ন নয়, একটা প্রশ্ন করেনি। যেমন সুমনের ক্ষেত্রেও, সুমন সম্পর্কেও এর আগের মাসে আলোচনা করতে গিয়ে বলেছিলাম, সে যখন রেমেডি নিয়েছিল বা প্রেডিকশন করেছিলাম, সরকারি চাকরি তোমার নেই, বলেছিল সরকারি চাকরি আমি প্রিপারেশন নিচ্ছি, নেই। তারপরে সে তাও রিপিটেডলি সরকারি চাকরির জন্য রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পরও চেষ্টা করে গেল। সে কিন্তু
একটা কোন রকমের মানে শুধু গুড মর্নিং গুড নাইট ছাড়া কোনো কিছু জানাতোই না। এবং আমি কিন্তু সে আবার আমি বললাম তুই আমার কাছে আসবি তো, সে আবার এলো কিন্তু ফিস দিয়ে এলো। আমি বললাম তুই সরকারি চাকরির জন্য চেষ্টা করছিস কেন? তারপরে সে বললো ঠিক আছে আমি এবার তাহলে বেসরকারি চাকরির জন্য চেষ্টা করছি। তারপর রিপিটেডলি সে কিন্তু বিফল হতে শুরু করলো। আমি বারবার ধরে বলেছি নয় যেত নয় শেখো, হার বলে কিছু হয় না বেসরকারি চাকরি করতে গিয়ে, কেননা সে তো অন্য একটা রুটে চলে গিয়েছিল রিপিটেডলি। তাকে আমি মানে ওই 2-3 মাস অন্তর অন্তর নিজেই ডাকতাম, সে কিন্তু এমন নয় আমার কাছে অর্থ নিয়ে আসতে পারছি না, সে ফিস দিয়ে আসতো, তাকে বোঝাতাম। এবং আলটিমেট আমি দেখলাম একদম তোর কিন্তু এখন হিট করে যাচ্ছে প্রায়। তারপর 1.5 বছর কিন্তু হয়ে গেছে, অন্য কেউ হলে ইমপ্লিমেন্ট করে কিছু হচ্ছে না। 1.5 বছর 2 বছর হয়ে গেছে। আমি যখনই তাকে বললাম শোন এই যে সময় ফেজে একদম ডু অর ডাই সিচুয়েশনে যা, তুই ডেফিনিট ভাবে কিন্তু কর্মের জায়গাটা পাবি। এবং সে তখন একেবারে মানে কি বলবো, সে পাগলের মতন ছটফট করতে লাগলো আমাকে একটা কাজ পেতেই হবে। আমি বলেছিলাম তাকেও কোনোদিন নিয়ে আসবো, তাকে বলেছিলাম রাজ্যের বাইরে কিন্তু কাজ আছে, এই সময়ের মধ্যে আছে, চেষ্টা কর। যদি নাও হয় 2026 তোর কর্মের জায়গাটা মানে একদম টেরিফিক বছর। সে যে সময়টা বলেছিলাম সেই সময়ের যেই সময়টা বলেছিলাম তার 3 দিন আগেই কিন্তু সে জয়েন করলো আমাদের পাঞ্জাবে। কেমন? তাহলে এইটাই হচ্ছে ব্যাপার, বলতে গিয়ে আমি এগুলো বোঝাচ্ছি আর কি। তাহলে আমি যদি বৃষ রাশির ক্ষেত্রে আরেকটা জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে সঞ্চয়ের প্রবণতা কিন্তু তার মারাত্মক রয়েছে, অনেস্টির জায়গাটা কিন্তু তার মারাত্মক রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, মানে এপ্রিল মাস ক্যালকুলেশন করতে গিয়ে বলছি, বা সার্বিকভাবেও কিন্তু আমি দেখেছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন লক্ষ্য করা যাচ্ছে। এবং কি হচ্ছে, আমি যদি 6th হাউস দেখি, আমি যদি 7th হাউস দেখি এবং যদি 10th হাউস দেখি, এরা কখনো কর্ম করতে কিন্তু ভয় পায় না। কর্ম যখন নেই, সেই ফেলুদার গল্প পড়তে গিয়ে পড়েছিলাম না, ফেলুদার যখন কোনো কাজ থাকতো না তখন সে শুয়ে থাকতো, তা বলি কি সে কর্ম নিউক? এমনি সময় দেখা যাচ্ছে সে এমনি শুয়ে রয়েছে, রেস্ট নিচ্ছে, এই রয়েছে। যখনই কর্ম তখনই কিন্তু সে 100% উজাড় করে দেবে। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সরলতার জায়গাটা ভীষণ লক্ষ্য করা যায়, ভীষণ সরল হয় তারা, ভীষণ সরল হয়। দেখবেন বৃষ রাশির জাতক জাতিকাদের কমিটমেন্টের জায়গাটা মারাত্মক হয়, তাদের হাসি ভীষণ সুন্দর হয়, তাদের মায়াময় চোখ হয়, ভালো মতন লক্ষ্য করবেন। তারা যখন কাউকে বিশ্বাস করে নেয় বা একেবারে মানে 100,000% নিয়োজিত করে ফেলে বিশ্বাস, তারা যখন তাকানো দেখেই বুঝতে পারবেন যে এইটা হিপোক্রেসি নেই তার মধ্যে, হিপোক্রেট নয় তারা, চতুর নয় তারা সহজ সরল সাধারণ। তাই জন্য বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঠকেও, এটা লক্ষ্য করা যায়। কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের শুধুমাত্র চন্দ্র উচ্চস্থ বলে বলছি না, কিন্তু এরা ভীষণ সহজ সরল সাধারণ এবং সাধারণ অর্থে নিষ্পাপ টাইপের হয়। আমাদের জীবন অনেক সময় অনেক মানুষকে অনেকভাবে পরিবর্তন ঘটায়। এক সময় আমি এমন ছিলাম, যেখানে যেতাম সেই জায়গা আসর জমিয়ে দিতাম। এবং এমনিতেও কিন্তু আমি নিজে বৃষ রাশি বলে বলছি না, এমনিতেও কিন্তু আমি ভীষণ প্রাণচঞ্চল মানুষ ছিলাম। এত নোংরামি, এত অসভ্যতামি, এত বেঈমানি এবং এত মিথ্যাচার ফেস করে 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 সেই মানুষটা এখন কি হয়ে গেছে, একক একা একা একা। বয়স কতদিন যে প্রাণ খুলে হাসিনি সেটাই ভুলে গেছি আমি। তার কারণ এই যুগটা এমন পড়ে গেছে, মোবাইল কালচারের যুগ। একদম ভুলভাবে প্রচার মাধ্যম এই যে মানুষজনদেরকে ভুলভাবে তাড়িত প্রভাবিত করছে, নেগেটিভ নিউজে পরিপূর্ণ হয়ে রয়েছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যদি 3 নাম্বার ঘরটাকে দেখা যায়, মানসিকতা মনোভাবের জায়গাটা এদের ভীষণ স্ট্রং। আমি অসুস্থ তবুও দেখা যাচ্ছে, মানে আমি এপ্রিল মাস নিয়ে আলোচনা করছি, কেউ ভাববেন না আমার বৃষ রাশি বলে আমি আমাকে নিয়েও আলোচনা করছি, তা নয়।
তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে দেখা যাচ্ছে আমার জ্বর, মানে আমি এপ্রিল মাসের জায়গায় লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু নিজের কর্মটা কিন্তু সে করবে। আমার কোন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কর্মবিমুখ হয়ে যাচ্ছি, তা কিন্তু কখনোই নয়, কখনোই নয়। এবং সেকেন্ড হাউস, আমি থার্ড হাউসে চলে এসেছি, সেকেন্ড হাউস নিয়েও যদি বলা যায়, দেখা যাচ্ছে আমার ভালো, আমার অর্থনৈতিক সচ্ছলতা রয়েছে, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা তারা জীবনে কখনো কিন্তু পছন্দ করে না, জীবনে কখনো পছন্দ করে না। এটা লক্ষ্য করা যায়। অহেতুক অর্থ খরচ করব না, প্রয়োজন হলে অর্থ খরচ করব, অহেতুক অর্থ খরচ করব না, সেই প্রবণতার জায়গাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যায়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে কোনো প্রতিবন্ধকতায় নিজের লক্ষ্যচ্যুত তারা কখনো কিন্তু হয় না। যে কোনো প্রতিবন্ধকতায়, আমি যদি হবে না আর কি, এপ্রিল মাস ধরে যদি ক্যালকুলেশন করি, এবং ইম্পর্টেন্ট যেটা ফিফথ হাউস কানেকশন এবং উচ্চস্থ শনির ফিফথ হাউস কানেকশন নয়, 9-6 ফোর্থ হাউস কানেকশন, ফোর্থ হাউসের কানেকশন যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, ফিফথ হাউস এবং ফোর্থ হাউসের কানেকশনও কিন্তু যদি রবির দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে, ফিফথ হাউস বুধ এবং ফোর্থ হাউসকেও যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে আমি যদি কোণের দিক দিয়ে, অ্যাস্ট্রোলজিক্যালের কোণের দিক দিয়ে দেখি, বা আমি যদি খুব ভালো মতন যে 1-4-7-10 ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দেখি, তাহলে ফোর্থ হাউস ফিফথ হাউস কিন্তু রাজযোগ সৃষ্টি করছে। তাহলে ব্যক্তিগত জীবনের শান্তি শৃঙ্খলার জায়গা এবং বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা। খুব ভালো মতন একটা জিনিস দেখবেন, এই যে মঙ্গল এবং বৃহস্পতির একত্রীকরণ কি করে, বৃষ রাশির জাতক জাতিকারা ভীষণ সুন্দরভাবে বোঝাতে পারে, কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে বেশিরভাগ দেখবেন কথা বলতে শুরু করলে কথা আর থামায় না, কথা বলেই যাচ্ছি। জ্ঞান দেবার প্রবণতা কিন্তু তাদের একটু বেশি থাকে। মানে আমি যদি এপ্রিল মাসটাকেও লক্ষ্য করি, তাহলে গৃহগত শান্তির জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের প্রতি এবং মায়ের প্রতি সম্মান এবং মাতৃপ্রভাব, মাতৃতুল্য কারোর প্রভাব, অত্যন্ত পজিটিভ রিফ্লেকশন আমার জীবনে মানে গড়ে উঠবে, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 4 নাম্বার ঘর মানে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে যে সফলতাটা আমি চাইছি তার জন্য নিজেকে প্রস্তুত করছি কি, সেই জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। আর 5 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায়, তাহলে সফলতার জায়গা। 4 নাম্বার ঘরটা কিন্তু মাতৃপ্রভাবের জায়গা, 4 নাম্বার ঘরটা জীবনের আনন্দের জায়গা। তাহলে 4 নাম্বার ঘরে স্যাটিসফ্যাকশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং সাংসারিক ক্ষেত্রের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমার যদি স্বামী অথবা স্ত্রী থাকে, তাহলে আমার সাংসারিক জায়গাটার বা যে সেই সাংসারিক ক্ষেত্রটা অত্যন্ত শান্তিপূর্ণ হবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে এবং তার দ্বারাই প্রভাবিত হয়ে আমার জীবনে সফলতার জায়গাটা আসবে। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, যে আমার যেমন ত্রিভুবনে কেউ নেই, সেটা আলাদা ব্যাপার। আমার তো এইটা আমি রিপিটেডলি করে অভ্যস্ত হয়ে গেছি। তাই একটা মানুষ যখন বাইরে থেকে কাজ করে আসছে, ঘরে ফিরছে, ঘরটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। ঘরে ফেরার পর তাকে রেস্ট দেওয়া হচ্ছে, খাবার তৈরি, তাকে খাবার দেয়া হচ্ছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, কেউ যাতে ডিস্টার্ব না করে সেটা দেখা হচ্ছে। তাহলে এই যে তাকে প্রোটেক্ট করা হচ্ছে, তার ফলে কি হচ্ছে, তার এনার্জি কারেন্সিটা বৃদ্ধি পাচ্ছে, আবার তারপরের দিন সে কর্ম করতে যেতে পারছে। তাহলে যে কর্মে আমি সফল হচ্ছি, তার পেছনে আমার ঘরের যে প্রবণতা, তার পজিটিভ প্রভাব মারাত্মক থাকবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দুর্ভাগ্যবশত আমার জীবনে কিন্তু সেই জায়গাটা নেই। আমি দেখা যায়, আমি এগুলো বলতে চাই না, দেখা গেল 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা পরিশ্রম করে আসার পর ঘরে ঢুকে
হাঁড়িতে ভাতটা আমাকেই বসাতে হয়, দুটো আলু সেদ্ধ, দুটা ডিম দিয়ে ঘি ভাত আমাকেই করতে হয়, বাসন আমাকেই মাজতে হয়। হ্যাঁ, তারপরের দিন বেরোবো, তার জন্য ওই যে আমাদের মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখে দিলাম, উঠতে আমাকেই হয়, সকালবেলায় ঘুম থেকে উঠে চাটা আমাকেই করতে হয়। সেটা তো আলাদা ব্যাপার, সেটা প্র্যাকটিসের জন্য এবং রিপিটেডলি করতে 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 করতে, এবং আমি জানি আমার কেউ নেই, তাই জন্য আমি প্রথমে যেহেতু বৃষ রাশি আমার রাশি বলেছি, তাই জন্য আমার সাথে কিন্তু কাউকে কম্পেয়ার কখনো করবেন না। তাহলে কি হচ্ছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যদি আমার ক্ষেত্রেও বলি, তাহলে এই যে পারিবারিক শান্তি, আমি আমার মতন আছি, তারপরে আমি শুয়ে শুয়ে আমি চিন্তা করলাম আমার ভুল জায়গা কোনটা, রেকটিফাই করব কালকে, আমার সঠিক পাওয়ারফুল জায়গা কোনটা, সেটাকে আরো পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করব। তাহলে গৃহগত শান্তির জায়গাটা, গৃহগত স্বস্তির জায়গাটা আমার সফলতার কারণ, সেটাও কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি 6 নাম্বার ঘরটা খুব ভালো মতো লক্ষ্য করি, তাহলে 1 এবং 6 কানেকশনের যে জায়গাটা, এবং সেই 6 নাম্বার ঘর কিন্তু আমি যদি দেখি তাহলে শুক্রকেই হিট করছে। খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বৃষ রাশির জাতক জাতিকারা যারা তোমরা রাজ্যের বাইরে রয়েছে বা যারা তোমরা দেশের বাইরে রয়েছে, কর্মসূত্রে অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকা যারা তোমরা এমন কোন অর্গানাইজেশনে রয়েছে, এমন কোন জায়গায় কাজ করছো যেখানে বিদেশি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। শুক্র শনিকে কানেক্ট যেহেতু করছে, তাহলে কি হচ্ছে, আমি যদি বেসরকারি চাকরির জন্য প্রিপারেশন নিই, নিজে বেসরকারি চাকরির জন্য যদি আমি ইন্টারভিউ দিই, তাহলে পজিটিভ সরকারি চাকরির চাইতে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ঋণ হলো, সেই ঋণটাকে পরিশোধ করে দেবার প্রবণতাও কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু ক্যাম্পা, কেউ আবার ভেবো না যে আমি এখানে বিয়ার টিয়ার খাচ্ছি, এটা কিন্তু ক্যাম্পার এনার্জি কারেন্সি। কি করব, দিল্লি থেকে জাস্ট ফিরলাম। আচ্ছা, এইবার যদি খুব ভালো মতন 7th হাউসকে লক্ষ্য করা যায়, আমি কিন্তু মেষ রাশির ক্ষেত্রেও যেটা বলেছি, বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু সেটা, যে যদি কোনোভাবে এপ্রিল মাসে কোন রকমের দেখা যাচ্ছে পুরোহিতকে, ব্রাহ্মণকে বাড়িতে ডেকে এনে পুজো করাচ্ছি, তার রিফ্লেকশন কিন্তু পজিটিভ হবে না। এক্ষেত্রে কিন্তু রক্তিম চন্দনের যে ব্যবহার কখনো করা উচিত নয়, এবং পীঠস্থানে গিয়ে সংকল্প করা উচিত নয়। এপ্রিল মাসটা কেবল সংকল্প মানে নামগোত্র দিয়ে কিন্তু কখনো পুজো দেওয়া উচিত নয়। কেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস। যদিও বৃহস্পতির যে অবস্থান, সেই বৃহস্পতি কিন্তু আমি যদি দেখি 11th হাউসের এবং 8 হাউসের কিন্তু রিপ্রেজেন্ট করছে বৃহস্পতি। সুতরাং অনেক সময় কি হবে, ভুল বোঝাবুঝির শিকার হতে পারো, বিশেষ করে কিন্তু আমার পার্টনারদের মধ্যে, জীবনের পার্টনার, বিজনেস পার্টনার, এদের মধ্যে ভুল বোঝাবুঝির শিকারের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং 7th হাউস দ্বারা ক্যালকুলেট করলে কিন্তু শনি রাহু দ্বারা যেহেতু 4th হাউসকে হিট করছে, সাবঅর্ডিনেট থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। সাবঅর্ডিনেট হঠাৎ করে দেখা গেল তার চাহিদা বেড়ে গেল, তাদের দেখা গেল হঠাৎ করে ইগো প্রবলেমের জায়গাটা চলে গেল, সাবঅর্ডিনেট হঠাৎ করে দেখা গেল তাদেরকে এতটাই মূল্য দিলে তোমার চেয়ারে বসলো, বা কোনো টাকা পয়সা বা কোনো রকমের ফাইল পত্র ধরে টানাটানি করলো, এই জায়গাটাও কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এখন 8 নাম্বার ঘরটা মানে কি, আমার গুরু দারুণ কথা বলে, আমার গুরু বলে গাড্ডা গাড্ডা গাড্ডা, যেহেতু উনি তো মানে আমাদের মানে হিন্দিভাষী, উনি বাঙালি নন। এবার ইম্পর্টেন্ট, 8 নাম্বার ঘর মানে কেবলমাত্র কিন্তু গর্ত বা গাড্ডা নয়। 8 নাম্বার ঘর মানে হচ্ছে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। মানুষ যাতে ভয় না পায়, তাই জন্যই আমার গুরুজি গাড্ডা 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 বলে, সেটা আমি বুঝি। তাহলে 8 নাম্বার ঘরের কেতু বসে রয়েছে এবং সেই বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে কেতু 8 নাম্বার ঘরে কিন্তু উচ্চস্থ হয়ে গেল,
কেতু যখন 8 নাম্বার ঘরে উচ্চস্থ হয়ে গেল, রিফ্লেকশনে 8 নাম্বার ঘরের নেগেটিভিটিকে সে কিন্তু অ্যাবজর্ব করলো। কেমন? তার ফলে কি হয়ে যাবে, মনের মধ্যে অনেক দুশ্চিন্তা আসতে পারে। কোনো কাজ যখন করছি প্রথম অবস্থায় হঠাৎ করে কোনো প্রতিবন্ধকতা চলে আসতে পারে, বা দেখা যাচ্ছে কোনো কাজ করছি সহজভাবে কাজটা হচ্ছে না, অনেক সো কল্ড পাতি ভাষায় যাকে বলে লাফড়াবাজি সৃষ্টি হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আলটিমেট 8 হাউসের নেগেটিভ ইনফ্লুয়েন্স, কিন্তু 8 হাউস মানে কিন্তু সাইলেন্ট কিলার, অর্থাৎ 8 হাউস কিন্তু এক্ষেত্রে পজিটিভ হয়ে যাচ্ছে। 8 হাউস পজিটিভ হওয়া মানে কি, আমি বারবার ধরে বলেছি যে কোন যে আমাদের যে এই প্রত্যেকটা হাউস, কোন হাউসই কিন্তু নেগেটিভ নয়। 8 হাউস যখন পজিটিভ হয়ে যায়, দেখা যাচ্ছে রাম, শ্যাম, যদু তিনজনে রয়েছে। দেখা যাচ্ছে রাম এবং শ্যাম সকালবেলা উঠে পড়াশোনা করছে, পড়াশোনা করে স্কুলে চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে, টিভি দেখছে, IPL খেলা শুরু হয়েছে। রাম শ্যাম। যদুকে দেখা যাচ্ছে যে সে কি করছে না করছে বুঝতেই পারছি না, সে সারা রাত ধরে পড়াশোনা করছে, সকালবেলায় আমাদের স্কুলে বা কলেজে যাচ্ছে। মানে এই যে সফলতার যে প্রিপারেশনটা নেওয়া, নিজেকে তৈরি করার যে জায়গাটা, সেটা কিন্তু সে সাইলেন্টলি করে চলেছে, সাইলেন্টলি কিন্তু সে করে চলেছে, কেউ জানতে পারছে না। রেজাল্টের সময় দেখা গেল যে এই যদু একদম 95% পেয়ে গেল। তাহলে 8 হাউস যখন স্ট্রং হয়ে যায়, তখন আমার লড়াইটা আমি নিঃশব্দে করি, জানিয়ে করি না, সকলকে প্রচার করে করি না। আমার এক বন্ধু ছিল, আমি যখন হোস্টেলে থাকতাম, সে কি করতো, সে আমার পাশে হোস্টেলের পাশের হোস্টেলে সে থাকতো, খুব প্রিয় বন্ধু ছিল। সে সারা এরকম ধরনের পড়াশোনা করতো। পড়াশোনা করার পর সকালবেলায় যখন আমি পড়াশোনা করতাম বা আমরা যখন পড়াশোনা করতাম, তখন এসে সে এই নিয়ে আলোচনা করতো, ওই নিয়ে আলোচনা করতো, উত্তম কুমার নিয়ে আলোচনা করতো, সুচিত্রা সেন নিয়ে আলোচনা করতো, সুনীল গাভাস্কার নিয়ে আলোচনা করতো, ভিভিয়ান রিচার্ডস নিয়ে আলোচনা করতো, হ্যাঁ, লয়েড নিয়ে আলোচনা করতো। এবার এইগুলোতে আমাদের মন বিক্ষিপ্ত হয়ে যেত। রেজাল্টের সময় দেখে আমরা আলোচনা করতাম, না নিজেও পড়াশোনা করে আমাদের করতে যায় না। পরবর্তীকালে কিন্তু সে 97% পেয়েছিল। তখন তো পার্সেন্টেজ ওয়াইজ এরকম হতো না, কিন্তু হিসাব মতন আজকের দিনে। আর আমরা পেলাম, সেক্ষেত্রে আমার কথা তো বাদ দিয়ে দিন, মানে টেনে টুনে কোনো রকমে পাস করতাম, আমার কথা বাদ দিয়ে দিন। আমার বন্ধুরা পর্যন্ত দেখা গেল যে 45-50 হ্যান ত্যান। আমি পড়াশোনাতে অত্যধিক খারাপ ছিলাম, পড়াশোনা করতে কখনোই ভালো লাগতো না, সত্যি কথা সত্যি রকম ভাবে। তাহলে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সম্মান বৃদ্ধির জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, সংযোগের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, লাক ফ্যাক্টরের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 10th হাউসে সূর্যের যে অবস্থান, আমি বারবার মানে সূর্যের ভাইব্রেশন 10th হাউসে মারাত্মক আসছে। তাহলে আমি বারবার ধরে বলেছি, এক থেকে আমাদের যে 12টা ভাব, এই 12টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 12টা দিককে। তাহলে এই 12টা যে প্রভাব বা 12টা যে ভাব পজিটিভ ভাবে রিফ্লেক্ট হবে না আমাদের জীবনে, যদি 10th হাউস নেগেটিভ হয়ে যায়। তাহলে 10th হাউসে সূর্য মানে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গা। সুতরাং বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু ইগো প্রবলেমের জায়গাটা আমি এপ্রিল মাসে মারাত্মক লক্ষ্য করতে পারছি। ইগো প্রবলেমের জায়গাটা এবং সব আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা, হ্যাঁ, মারাত্মক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটাকে রেকটিফাই করা প্রয়োজন। তার কারণ আমার যখন আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হবে, তখন আমি অ্যাডজাস্ট করতে পারবো না, কম্প্রোমাইজ করতে পারবো না, স্যাক্রিফাইস করতে পারবো না। হ্যাঁ, তার ফলে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যেতে পারে। কিন্তু ব্যক্তিগত জীবনে এদের এই আমাদের যদি খুব ভালো মতন বৃষ রাশির সাথে দেখা গেল হাজবেন্ড ওয়াইফ কিন্তু দেখা যাবে এই যে হাজবেন্ড এবং ওয়াইফের বন্ডিং এর জায়গায় একজনের স্যাক্রিফাইস সেই জায়গাটাকে পজিটিভ করে দেবে। কেননা ব্যক্তিগত জীবনে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা কখনো লক্ষ্য করা যাচ্ছে না, এবং মাতৃপ্রভাব মারাত্মক পজিটিভ থাকছে, যে কোনো হট সিচুয়েশন থেকে আমাকে বের করে নিয়ে আসবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 11th হাউসে উচ্চস্থ যে শনির অবস্থান এবং চন্দ্রের রিফ্লেকশনও মারাত্মক রয়েছে। তাহলে সফল থেকে আরো কিভাবে সফল হওয়া যায়, এই প্রবণতাটাও আমার মারাত্মক থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং 11th হাউসে শনির অবস্থান মানে ইললিগাল অ্যাক্টিভিটি সেরকম তারা বরদাস্তই করবে না, করবেই না।
লিগ্যাল অ্যাক্টিভিটিস, বৈধতা, কঠোর কঠিন পরিশ্রমের জায়গা, হ্যাঁ, এদের এমনি এবং কমিউনিকেট করার প্রবণতা কিন্তু এদের মারাত্মক থাকবে, মারাত্মক থাকবে। 12 নম্বর ঘরে শুক্রের অবস্থান, শুক্রের অবস্থান 3-9 কানেকশন, বৃষ রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ জীবন আমি এই এপ্রিল মাসটিতে একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। 4th হাউস আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে মাধ্যমিক স্ট্যান্ডার্ড পজিটিভ হয়ে রয়েছে, উচ্চ মাধ্যমিকের জায়গাটাও পজিটিভ হয়ে রয়েছে। আমি বৃষ রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রিফ্লেকশন মারাত্মক লক্ষ্য করতে পারছি। আজকের মতন এইটুকুই, নমস্কার।